আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু অ্যাকশন শুরু হচ্ছে। এবার শেখ হাসিনার সাবেক উপদেষ্টা কামাল আব্দুল নাসেরকে গ্রেফতার করা হয়েছে। আরও চমকে যাবেন তাকে কি কারণে গ্রেফতার করা হলো, তার বিরুদ্ধে আরও কি এলিগেশন আছে, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত বিষয় জানতে পারবেন। আর এদিকে আবারও ফের 7 দিনের রিমান্ডে গেলেন সালমান এফ রহমান। আরও কি কি বিষয় উঠে আসলো এবং রিমান্ডে বা কি তথ্য বেরিয়ে আসলো এই সালমান এফ রহমানের বিষয়গুলো নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এরপর জানিয়ে দিব এবার পালিয়েও বাঁচার পথ খুঁজে পাচ্ছে না হাসিনার এমপি মন্ত্রীরা। শিক্ষামন্ত্রী, তথ্যমন্ত্রী, সেই সাথে আইসিটি মন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের নিয়ে আরও কি তথ্য উঠে আসলো তা নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরব বিশ্ব সংবাদ। এবার প্রতিশোধ নিলে ইসরায়েলের সব স্থাপনায় হামলার হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। শুধু তাই নয়, এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে নিরাপত্তা পরিষদ। এই বৈঠকে কি উঠে আসলো, ইসরায়েল এবং এই ইরানের মধ্যকার যে বর্তমান সংঘাত, সে বিষয়টি নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি কি তথ্য উঠে আসলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এই কামালকে নিয়ে। গ্রেফতার করা হয়েছে তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আরও গ্রেফতার হয়েছে সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানও। একের পর এক এই গ্রেফতারের মধ্য দিয়ে ইউনূস সরকারের অ্যাকশন শুরু হচ্ছে। ধীরে ধীরে বলা হচ্ছে অনেকেই যে এবার হয়তো রাঘবদেরও ধরবে আস্তে আস্তে। 2রা অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে তাদের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার হওয়া 3 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিল নিজে শেখ হাসিনা। এর আগে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবও ছিলেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। সে সাথে আরও নানা ধরনের অপরাধে জর্জরিত এই শেখ হাসিনার সাবেক উপদেষ্টা একে একে থলের বিরাট বের হয়ে আসছে। অন্যদিকে কিন্তু রীতিমতো চমকে যাবেন, আবারও কিন্তু 7 দিনের রিমান্ডে নিয়েছে সালমান এফ রহমানকে। বেচারা রিমান্ড খেতে খেতে কিন্তু এখন একদম অসহায়ের মতো দিন কাটাচ্ছে। বিস্ফোরক আইনে মামলা করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে 29 সেপ্টেম্বর রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আসামির হিসেবেও কিন্তু এই সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়। মামলার হেজারে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে চলাকালে আসামির নির্দেশে নিরাপরাধ মানুষের উপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলে আহত হন মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম ওসমান সহ অনেকে। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। এরপর ঢাকা মেডিকেলে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। সেই মামলায় মূলত তাকে আবারও 7 দিনের রিমান্ড দিল আদালত। এবার তুলে ধরতে যাচ্ছি পালিয়েও বাঁচার পথ খুঁজে পাচ্ছে না হাসিনার এমপি মন্ত্রীরা। একের পর এক তাদের বিরুদ্ধে মামলা গুম-খুমের তথ্য উঠে আসছে। বিশেষ করে শিক্ষামন্ত্রী এবং সেই সাথে ওবায়দুল কাদের তথ্যমন্ত্রী, সাবেক তথ্যমন্ত্রী সহ ব্যাপক বিষয় উঠে আসছে। পালিয়ে বাঁচার পথ পাচ্ছে না ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের এমপি মন্ত্রীরা, দিশেহারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরাও। যারা দেশ পেয়ে পালাতে পারছে তারাও পড়েছেন মহাবিপদে। বাতিল হয়েছে পাসপোর্টও, এমনকি রাজনৈতিক আশ্রয়ের পথও বন্ধ। এই মহাবিপদ থেকে কে তাদের উদ্ধার করবে, এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা, মন্ত্রী এবং সংসদ সদস্য দেশ থেকে পালিয়ে গেছেন। গ্রেফতার অসংখ্য মন্ত্রী, এমপি, সংসদও। যারা বাদ যায়নি উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, দলটির শীর্ষ পর্যায়ে নেতারাও। যারা পালিয়ে গেছেন তারাও বেঁচে গেছেন, এমনটা যদি ভেবে থাকেন তাহলে এটাও হবে বিশাল ভুল। কারণ এরই মাঝে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদেরও লাল পাসপোর্ট সহ 589 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বাতিল পাসপোর্ট ব্যবহার করে কেউ বাংলাদেশ ত্যাগ বা পালিয়ে গেছেন তাদের তৃতীয় কোনো দেশ ভ্রমণ পড়তে হবে মহাজটিলতায়। এমনকি বন্ধ হয়ে যাবে রাজনৈতিক আশ্রয়ের পথও। ধারণা করা হচ্ছে গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশের একটি শীর্ষ গণমাধ্যমের তথ্যের মতে এরই মাঝে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সীমান্ত পাড়ি দিয়েছেন
এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু ভারতের একটি ইকো পার্কেও দেখা গেছে কলকাতার। এছাড়াও ছাত্রলীগের সাদ্দাম ইমন সহ ছাত্রলীগের যুবলীগের অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। এছাড়াও বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর বের হয়েছে। ছাত্র জনতা গণঅভ্যুত্থানের আগে 3 আগস্ট রাতে পরিবার সহ দেশ ছেড়ে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাপস সপরিবার সিঙ্গাপুরে চলে যান। মোস্তফা কামাল দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মাহমুদুল হাসান চৌধুরী সহ আরও নানাকে কিন্তু চলে গেছেন। বিশেষ করে প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনিও কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন। সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ সহ আরও নানা হেভিওয়েট প্রার্থীরাও দেশ ছেড়ে পালিয়ে তারা কিন্তু এখন সুখে নেই। তারা যে কোনো মুহূর্তে পড়তে হবে ভিসা জটিলতায় এবং সেই দেশে থাকা নিয়ে পড়তে হবে ব্যাপক জটিলতায়। এখন দেখা যাক কি হতে পারে ভবিষ্যতে। এই পালিয়ে বাঁচতে পারবে কি তারা? দেশে কি কখনোই আসবে না, নাকি সেখানেই তারা থেকে যাবেন? আরো কি কি বিষয় উঠে আসতেছে তা সময় গেলেই বোঝা যাবে। দেখি পৃথিবী কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে? কেননা এবার প্রতিশোধ নিলে ইসরায়েল জুড়ে সব স্থাপনায় হামলা হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। ইতিমধ্যে আপনারা জানেন গতকাল ইরান কিন্তু ক্ষেপণাস্ত্র মিসাইল হামলা করেছে ইসরায়েলের দিকে এবং তারা আবারও হুঁশিয়ারি বার্তা দিচ্ছে যদি প্রতিশোধ নিতে কোনো ধরনের ইরানের মধ্যে হামলা করা হয় তাহলে কড়াভাবে হুঁশিয়ারি বার্তা দিবে ইরান। ইসরায়েলের হুঁশিয়ারির বিরুদ্ধে উচ্চস্বরে করেছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। সতর্ক করে দিয়ে বলেছেন ইসরায়েলে যদি আবারও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চায় তাহলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারির বার্তা দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন বুধবারে মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন আরও তীব্রতর সঙ্গে এটার হামলার অর্থাৎ পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনা ইসরায়েলের লক্ষ্যবস্তুতেও বানানো হবে। এএফপির প্রতিবেদন বলা হয় গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলের 180টির মতো ক্ষেপণাস্ত্র ঢুকেছে ইরান। তাৎক্ষণিকভাবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে দেশের জরুরি অবস্থার ঘোষণা করেছে ইসরায়েল সরকার। হামলার পরপরই ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে, এই জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট। মন্ত্রিসভার বৈঠকে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক বসেছে নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার সকাল 10টার দিকে বৈঠকে বসার কথা রয়েছিল। নিরাপত্তা পরিষদের লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ভ্যানি অভিযোগ করেছেন তার দেশকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান, কিন্তু আসলে ইসরায়েল কিন্তু কোনো একটা দেশই নয়, তারপরেও তারা সেটা দাবি করছে। এদিকে যুক্তরাষ্ট্র বাইডেন কিন্তু ইসরায়েলের পক্ষে বক্তব্য দিয়েছে। 21শে ইসরায়েলের রাষ্ট্রদূত ইরানের নিন্দা জানাতে এবং দেশটির ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিশোধে এবং হামাস হিজবুল্লাহ নেতাদের গুপ্ত হত্যার জবাবে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয় মঙ্গলবার রাতে ইসরায়েলের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল সামরিক বাহিনীর মুখপাত্র।